প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অগ্রগতি হলে জানানো হবে। দ্বিপক্ষীয় স্বার্থ বজায় রেখেই ঢাকার সাথে সম্পর্ক, মন্তব্য জয়সওয়ালের। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ধীরে চলনীতি বিদেশি বিনিয়োগকারীদের, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, রাজস্ব বোর্ডকে জনবান্ধব করার অঙ্গীকার। নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দীর নথি গায়েব, কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী, জানলেন কারা মহাপরিদর্শক। এবং নারীদের জন্য ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ বাস সার্ভিস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক জরিমানা চালু। স্বাগত রাতের বুলেটিনে। আমি লাইবা জান্নাত এবং আমি ইসরাত মুক্তি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে অগ্রগতি হলে সেটা সবাইকে জানানো হবে, এমন মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায় ভারত। বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে তারেক রহমানের ভারতে সফরে ঢাকার শর্ত, জ্বালানি চাহিদা, তিস্তার সংকট এবং বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়গুলো উঠে আসে। তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ঘিরে চলছে জল্পনা কল্পনা। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও উঠে এলো সেই প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে যে কোনো অগ্রগতি সবাইকে জানানো হবে। The visit of the Prime Minister of Bangladesh on this particular matter, when I have an update, I will surely share with you. প্রধানমন্ত্রীর সফরের আগে শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণে ঢাকার দেয়ার শর্ত নিয়েও প্রশ্ন করা হয়। তবে জয়সওয়াল জানান, প্রত্যর্পণের বিষয়ে দিল্লির প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় যাচাই বাছাই চলছে। Our position on the press conference by the former Prime Minister needs no repetition. On the issue of extraditions, our consistent position has been, and you are well aware of that these requests are being examined as part of our established processes. ভারত থেকে বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি আমদানির অনুরোধ খতিয়ে দেখার কথা জানিয়ে জয়সওয়াল বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক চায় নয়াদিল্লি। India desires positive, constructive and forward-looking relations with Bangladesh based on mutuality of interest and reciprocity. বাংলাদেশে আল কায়েদার তৎপরতা চেষ্টা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন এবং ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের ঢাকা সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসবাদ সবার জন্যই উদ্বেগের এবং সেটি যৌথভাবে মোকাবিলা করা হবে। Terrorism and security matters are something that should concern everybody because it is a common scourge for all of us and we want to together fight this problem. সংবাদ সম্মেলনে উঠে আসে তিস্তা চুক্তি নিয়ে ঢাকার প্রতিক্রিয়া এবং তিস্তা প্রকল্পে চায়নার সম্ভাব্য সহায়তা প্রসঙ্গ। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পানি বিষয়ক যে কোনো আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন ও প্রতিষ্ঠিত মাধ্যম রয়েছে। They have to be done through the bilateral joint rivers mechanism or joint rivers commission that we have with Bangladesh, along with the structured dialogue mechanisms that are there in place. মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের সঠিক কোনো ডেটা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি দাবি করছেন, এটি আওয়ামী লীগের প্রোপাগান্ডা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখিত রোহিঙ্গাদের সংখ্যার সাথে একমত নয় বাংলাদেশ। তাই মিয়ানমারের রাষ্ট্রদূতের সাথে সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালকের বৈঠকে রোহিঙ্গাদের সুনির্দিষ্ট তথ্য স্পষ্ট করার পাশাপাশি দ্রুত যাচাই বাছাই এবং প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর ওপর জোর দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো অবস্থান নেই, কারণ এখন পর্যন্ত আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত হব যে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো ডেটা আমাদের কাছে নাই, কোনো ফ্যাক্টস এন্ড ডেটা নাই যার উপর আমি এটা নিয়ে কথা বলতে পারি যে এটা এই ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে।
এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে, এবং এটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নেই যেটার উপর ভিত্তি করে আমি কথা বলবো। ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় অনেকটা ধীরে চলনীতি অনুসরণ করছেন চায়না সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। দেশের ব্যবসায়ীরা বলছেন আগামী বছরের ফেব্রুয়ারির আগে বিদেশিদের কোনো ধরনের বিনিয়োগে আগ্রহ নেই, কারণ এই সময়ের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে তা নিয়ে তারা শঙ্কিত। এদিকে 2 বছরের আগে জ্বালানি সংকট কাটবে না অর্থমন্ত্রীর এমন মন্তব্যের প্রভাবও বৈদেশিক বিনিয়োগে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশে দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছেন দেশীয় উদ্যোক্তারা। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন, যার সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি ও কর্মসংস্থানে। এমন সংকটের মধ্যেই ডিসেম্বরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। উদ্যোক্তারা বলছেন শেখ হাসিনার দেশে ফেরা ও রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় নতুন বিনিয়োগে আরও সময় নিতে চান চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সাবেক প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, উনি আসবেন, তো এগুলা নিয়ে বিভিন্ন ধরনের যে আলোচনাটা হচ্ছে এটা চলে যাচ্ছে বিদেশে। বিদেশি যারা ইনভেস্টর তাদের কাছে চলে যাচ্ছে, তারা কিন্তু ওইটা নিয়ে আতঙ্ক। তাদের আতঙ্ক এখন দুইটা, একটা হলো গ্যাস বিদ্যুৎ জ্বালানি সংকট। জ্বালানি সংকট হলে তো আপনি কিছুতে অবস্থায় নিয়ে চালাতে পারবেন না। দ্বিতীয়, যদি এখানে আমাদের কোনো অশান্তি সৃষ্টি হয় তাহলে তো এখানে আপনি এসে কী করবেন। লেটেস্ট যেটা আমি কথা বলেছি, কালকেও আমার সঙ্গে আলাপ হয়েছে চাইনিজদের, এখানে ওনাদের বক্তব্য যে তারা যেটা চিন্তা করতেছিল আপাতত সেটা জানুয়ারির পরে। ব্যবসায়ীরা বলছেন চলমান জ্বালানি সংকটে দেশীয় উদ্যোক্তারা এমনিতেই ভালো নেই। এর মধ্যে জ্বালানি সংকট কাটতে আরও 2 বছর সময় লাগবে। সরকারের এমন ঘোষণার সরাসরি প্রভাব পড়বে বিনিয়োগে। যে অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের 2 বছরের ভিতরে গ্যাসের যে সমাধান হবে না, এটার অর্থ কিন্তু এখন সবার ভিতরে, আমাদের ভিতরে চিন্তা ভাবনা ঢুকে গেছে, রাত্রে ঘুম নাই। কেন অর্থমন্ত্রী বলেছেন, আমার যতদূর ধারণা উনি হয়তো বলেছেন যে আমার কাছে টাকা নাই। একটা হইল যে গ্যাস হয়তো বিদেশে আছে, উনি যেটা বলেছেন এটা কিন্তু অর্থমন্ত্রী কি, অর্থমন্ত্রী অর্থ যোগান দিবেন, তাহলে নিশ্চয়ই উনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমাদের এই টাকা দিয়ে এই গ্যাস এনে আমি দিতে পারবো না 2 বছরে। এমন পরিস্থিতিতে জ্বালানির নিশ্চয়তা ও রাজনৈতিক স্থিতিশীলতায় বিনিয়োগের পথ সহজ করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গ্যাস পাওয়ার ক্ষেত্রে এফএসআরইউগুলোর যে ত্রুটি, এগুলো সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দীর্ঘসূত্রিতা দেখানো হচ্ছে। এগুলো যাতে কোনোভাবেই তার নির্দিষ্ট সময়ের বাইরে এগুলো যাতে আর এক্সটেন্ড না করে, যাতে পূর্ণ দামে যতটুকু গ্যাস পাওয়া সেটি যাতে হয়। বর্তমান বাস্তবতায় আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থাপনা চললেও দীর্ঘমেয়াদে নিজস্ব গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির পথে হাঁটার পরামর্শ বিশেষজ্ঞদের। বন্ধ কারখানার চাকা, বিদ্যুতের অপেক্ষায় উৎপাদন লাইনে অপেক্ষমান শ্রমিক, অলস কাটছে কর্মঘণ্টা, আর বাড়ছে পরিচালন ব্যয়ও, এবং এর সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি ও বাজার প্রতিযোগিতার সক্ষমতায়। দেশে চলমান জ্বালানি সংকট এতটাই প্রকট হয়েছে যে অসন্তোষ ছড়িয়ে পড়ছে বিদেশি ক্রেতা, কারখানা মালিক এবং শ্রমিকদের মাঝে। মেশিনগুলো প্রস্তুত, শ্রমিকরাও কর্মস্থলে, কিন্তু বিদ্যুৎ নেই। ফলে মেশিনের শব্দ আর শ্রমিকের কর্মচাঞ্চল্যে প্রতিদিনের সরব কারখানায় কর্মহীন নীরবতা। 8 ঘন্টা ডিউটির মধ্যে মনে করেন যে 4 ঘন্টা 5 ঘন্টা থাকে না, কোনো সময় থাকেই না। এভাবে মনে করেন কারেন্ট থাকে না আর আমরা বসে থাকি। আগে কারেন্ট থাকতো, ভালো চলতো। বিদ্যুৎ এলে আবার চালু হয় মেশিন, কিন্তু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হচ্ছে উৎপাদনের ধারাবাহিকতা। সময় মতো অর্ডার শেষ করতে গিয়ে অনেক কারখানাতেই উচ্চ মূল্যের জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতির কারণে আমাদের প্রোডাকশনটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বিদ্যুৎ যদি আনইন্টারপ্টেড থাকে তাহলে আমাদের প্রোডাকশনটা শতভাগ 95% অ্যান্ড অ্যাবোভ আমাদের ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা আমরা ধরে রাখতে পারতাম। আমাদের এখন 60% লেভেলে ক্যাপাসিটি আমরা উৎপাদন করতে পারছি ডিউ টু ইলেকট্রিসিটি ক্রাইসিস। তো গভর্নমেন্ট যদি আমাদেরকে আনইন্টারপ্টেড যদি ইলেকট্রিসিটি এবং আদার্স যে সাপোর্টগুলো, ব্যাংকিং যে সাপোর্টগুলো, ওগুলো যদি দিতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী। শুধু বিদ্যুৎ নয়, গ্যাসের চাপ কম থাকার কারণেও উৎপাদন ব্যাহত হচ্ছে। গত 1 সপ্তাহে গ্যাস সংকটে 100টিরও বেশি কারখানা বন্ধ হয়েছে, যার অর্ধশতাধিক বড় শিল্পগোষ্ঠীর। উৎপাদন কমেছে আরও 1.5 শতাধিক কারখানায়। আগে যখন বিদ্যুৎ ছিল, কাজও ভালো ছিল, এখন তো বিদ্যুৎই থাকে না, তো কাজও থাকে না, কাজ আমাদের কম হয়।
অনেক সমস্যা হয়, কাজ করতে পারি না। এদিকে নরসিংদী থেকে সারা দেশের স্থানীয় কাপড়ের প্রায় 70% যোগান আসে। জেলায় টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিল রয়েছে 3000-এরও বেশি। তবে তীব্র গ্যাস সংকটে প্রায় 90% কারখানা এখন পুরোপুরি বন্ধ। গার্মেন্টসের উৎপাদন সেক্টর বন্ধ, ক্যাপটিভ পাওয়ার না থাকার কারণে। আবার ওইদিকে শিল্পে যে আমার ডাইং ইউনিট যেটা, ফ্যাব্রিক্স উৎপাদন ইউনিট যেটা, সেটাও বন্ধ, যেহেতু আমার শিল্পের গ্যাসও নাই। সরকারকে অবশ্যই এখানে বিকল্প ব্যবস্থা এনশিওর করতে হবে। আরেকটা এলএনজি গ্যাস টার্মিনাল স্থাপন করলে তাহলে বিকল্প একটা ব্যবস্থা থাকলো। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, দেশীয় উৎস থেকে গ্যাস আহরণের ব্যবস্থা করা। জ্বালানি সংকটের প্রভাব শুধু কারখানার ভেতরেই সীমাবদ্ধ নয়। উৎপাদন ও শিপমেন্টে দেরি হলে বিদেশি ক্রেতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। ফলে শিল্প মালিকদের দাবি, অস্থায়ী সমাধানের পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদে এক মতবিনিময় সভায় তিনি বলেন, গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল। বর্তমান সরকার সংকট নিরসনে কাজ করছে। গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে ডাক্তার জাহিদ বলেন, এ নিয়ে সংসদে কথা বলার সুযোগ রয়েছে। আন্দোলনের নামে মানুষের ভোগান্তি না বাড়িয়ে সংকট সমাধানে যৌক্তিক পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। জ্বালানি যে সংকটটা আমরা এখন ফেস করছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা এবং আমাদের ডিমান্ড যে গ্যাসের আছে, এই দুটো প্ল্যান্ট কাজ করলেও আমাদের সাপ্লাই তাও প্রায় 100 কোটি ঘনফুট কম থাকে। এটা তো আসলে ওভার দ্য ইয়ার্স হয়েছে। এটার জন্য আমরা খুব দ্রুত শর্ট, মিড এবং লং টার্ম স্টেপস নিয়েছি। 1.5 যুগের ফ্যাসিস্ট সরকারের স্বেচ্ছাচারিতায় জাতীয় রাজস্ব বোর্ডের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে বিশ্বস্ত এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্মুক্ত আলোচনায় দেশের রাজস্ব খাতের নানা সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হলো। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে, তবে প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত রাখা হবে। আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। ফ্যাসিস্ট চক্র দেশকে ঋণ নির্ভর, আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছে। বর্তমান সরকার ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতি বিরোধী। রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়াতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ড মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাজারেরও ধরন পরিবর্তন হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে বলেও জানান তিনি। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির একটি বড় অংশ এখনও অনানুষ্ঠানিক। সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপর নির্ভরতা হ্রাস করতে হবে। কর দিতে যারা সক্ষম তাদের চিহ্নিত করে করের আওতায় আনার কথাও জানান প্রধানমন্ত্রী। আজকের এই রাজস্ব সম্মেলনে হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আল্লাহ হাফেজ, বাংলাদেশ।
জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে 166 জনের নথি গায়েব হয়ে গেছে। ফলে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। এমন তথ্য জানিয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেছেন, নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জঙ্গির মধ্যে 3 জন এখনও পলাতক। তিনি জানান, দেশের কারাগারগুলোতে এখন বন্দীর সংখ্যা 98,000, যা ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি। কারাগারের নিরাপত্তা, বন্দীদের ব্যবস্থাপনা এবং আধুনিকায়ন নিয়ে কারা অধিদপ্তরের এই সংবাদ সম্মেলন। তারা কিন্তু বাইরে কাজ করছেন অনেকে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন জানান, দেশের 75টি কারাগারে এই মুহূর্তে বন্দী আছেন 98,000, যা ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী কারাগার থেকে 9 জঙ্গি পালিয়েছিল, যাদের 3 জন এখনো পলাতক। তিনি জানান, কারাগার থেকে ওই সময় 166 জন বন্দীর নথিও গায়েব হয়ে যায়। 600 কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় যেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি। কারা মহাপরিদর্শক জানান, ধারণ ক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্দর্শক আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। তাতে সাধারণ আসামিরা অনেক সময় জঙ্গিদের স্পর্শে আসতে পারে, যে কারণে তাদের আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে। সিরিয়াস টাইপের কেউ যদি বন্দী থাকে তাদেরকে কিন্তু আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি, তাদেরকে সেপারেট জোনে রাখার ব্যবস্থা করেছি। স্পেশালাইজ জোন প্রতিটা কারাগারে আছেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তারা যাতে অন্য কারো সংস্পর্শে না আসে। কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা মোবাইল ফোনে কথা বলছেন, এমন অভিযোগ স্বীকার করে কারা মহাপরিদর্শক বলেন, এই প্রবণতা এখন অনেক কমে গেছে। গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও 1311টি উদ্ধার হয়নি। এসএমজির মতো আধুনিক অস্ত্র রয়েছে এই তালিকায়। উদ্ধার হয়নি 2,57,144টি গোলা বারুদও। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব অস্ত্র যে কোনো সময় দেশকে অস্থিতিশীল করতে ব্যবহার হতে পারে। একই সাথে এত বিপুল পরিমাণ অস্ত্র বাইরে থাকা জননিরাপত্তার জন্যও হুমকি বলে মনে করছেন তারা। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। 2024-এর গণঅভ্যুত্থানে ব্যাপক জনরোষের শিকার হয় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা। পুলিশের অস্ত্রাগার থেকে লুট হয় 5,763টি অস্ত্র। সবচেয়ে বেশি জনরোষের শিকার হয় রাজধানীর যাত্রাবাড়ি, ভাটারা, উত্তরা, মোহাম্মদপুর সহ বেশ কিছু থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি লুট করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। কারাগার থেকে সে সময় 2,232 বন্দী পালিয়ে যায়। তাদের মধ্যে 1,519 জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও এখনও ফেরারি 713 জন। লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 1,311টি, যার মধ্যে রয়েছে 33টি এসএমটির সাবমেশিন গান, 222টি এসএমজি, এসএমজিটি 31টি সহ চায়না রাইফেল 1002টি। এছাড়া 2,57,144টি গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি, যার মধ্যে রয়েছে বিভিন্ন বোরের গুলি 2,43,831টি, টিয়ার গ্যাস শেল 11,381টি, টিয়ার গ্যাস গ্রেনেড 291টি, সাউন্ড গ্রেনেড 1,168, কালার স্মোক গ্রেনেড 41, মাল্টিপল ব্যাংক স্টোন গ্রেনেড 22টি, ফ্ল্যাশ এবং ব্যাংক গ্রেনেড 284টি। অন্তর্বর্তী সরকারের সময় থেকে মনোবল ফিরে পাওয়ার নানা চেষ্টা করে যাচ্ছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনী, কিন্তু এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়ার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের শঙ্কা রয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র কোথায় আছে তা বের করা জরুরি। যে কোনো সময় দেশকে অস্থিতিশীল করতে এসব অস্ত্র কাজে লাগাতে পারে যে কেউ। এখন এই অস্ত্রগুলো তো কোনো অপরাধীদের কাছে আছে, অথবা অপরাধপ্রবণ কোনো ব্যক্তির কাছে এই অস্ত্রগুলো আছে। তারা তাদের প্রয়োজনে যে কোনো সময় এই অস্ত্রগুলো ব্যবহার করবেন। আর অপরাধীরা তো ইতিমধ্যে এই অস্ত্রগুলো তো ব্যবহার করেছেন, এই উদাহরণ তো আমরা দেখতে পাই। আর এই অস্ত্র ভাড়া দিয়ে হত্যাকাণ্ড হয়েছে, এই উদাহরণও আছে। তাহলে এই অস্ত্র যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে উদ্ধার করতে না পারবে, ততদিন পর্যন্ত একটা ঝুঁকি থাকবে সরকারের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে।
পুলিশ সদর দপ্তর বলছে লুট হওয়া অস্ত্রের বড় অংশই উদ্ধার হয়েছে, বাকি অস্ত্র উদ্ধারে কাজ চলছে। এই মুহূর্তে অস্ত্র যেগুলো আপনার উদ্ধার হয়নি এগুলো জননিরাপত্তার জন্য ওরকম কোনো হুমকি স্বরূপ না, বাট যেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে যদি উদ্ধার হয়নি আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা তথ্য আছে এবং আমরা এই জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি এবং যেহেতু শতকরা ৮০ ভাগ উদ্ধার হয়েছে তা বাকি ২০ ভাগ আশা করি খুব শীঘ্রই আমরা উদ্ধার করতে পারব। অস্ত্র উদ্ধার ও কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। নিরাপদ আর স্বস্তির যাত্রায় রাজধানীতে নারীদের জন্য চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসগুলোর চালক ও সহকারীর দায়িত্বেও রয়েছেন নারীরা। সকালে তেজগাঁওয়ে বিআরটিসি ডিপোতে বাস সার্ভিসের উদ্বোধন করে সড়কমন্ত্রী বলেন, সারা দেশের ১৩টি রুটে ১৪টি বাস চলবে। নারীদের জন্য মানসম্মত সেবায় বিআরটিসিকে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। সড়কে চলাচল করতে প্রতিদিনই ভোগান্তিতে পড়েন নারীরা। পাবলিক বাসে ওঠানামা ও আসন পাওয়া যেন এক বড় চ্যালেঞ্জ। অফিস সময় এই ঝঞ্ঝাট বাড়ে দ্বিগুণ। নারীদের এই ভোগান্তি কমাতে এবার ঢাকার সড়কে নামানো হলো গোলাপি রঙের বিআরটিসি বাস। নারী চালক ও কন্ট্রাক্টর পরিচালিত এসব বাস মঙ্গলবার থেকে বিভিন্ন রুটে চলাচল শুরু করেছে। প্রাথমিকভাবে ঢাকায় চালু হয়েছে 10টি বাস। ঢাকায় নতুন বাজার, মতিঝিল, তালতলা, মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার, জিপিও, মিরপুর মতিঝিল, মিরপুর 12, মতিঝিল, মোহাম্মদপুর মতিঝিল ও আবদুল্লাপুর মতিঝিল সহ গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে চলবে এসব বাস। ঢাকার বাইরে বগুড়ায় 2টি এবং চট্টগ্রামে 2টি বাস চলবে। গণপরিবহনে নারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই বাস সার্ভিস চালু হয় যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে বলে মনে করছেন নারী বাস চালক। শুধুমাত্র মহিলা বাস সার্ভিস মানে যে মহিলারা উঠবে ঠিক আছে, কিন্তু পুরুষদের সহযোগিতা আমাদের 100-এ 100 লাগবে। হয়ে গেছে সবকিছুতে সহযোগিতা, আপনাদের সবার সহযোগিতা লাগবে, সবার সহযোগিতায় আমরা সাকসেস হব ইনশাআল্লাহ। নারীদের প্রত্যাশা সরকারের পিঙ্ক বাস সার্ভিসে অনেকটাই কমবে ভোগান্তি। পুরুষরা ডিস্টার্ব করবে না বা কোনো শয়তানি করবে না, কারণ নারীরা এখন নারীদের মতো নিজের মতো সচ্ছল মতো চলতে পারবে। নারী বান্ধব এই গাড়িটা আমার জন্য মনে অনেক, মেয়েদের জন্য অনেক সেফটি। সবাই নারীরাই থাকবে, সেহেতু আমার কোনো ইফটিজিং এর ভয় নেই। তেজগাঁয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। পরে তিনি বলেন, বাস চলাচল নিরাপদ ও যাত্রী বান্ধব করতে সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে মন্ত্রণালয়। পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা, রুটটা আরো রেশনালাইজ করা, এটার প্রয়োজন আছে বিধায় আমার কাছে মনে হয়েছে। এছাড়া ইবি বাস এখন জরুরি এবং সরকারের অঙ্গীকারের অংশ, তাই 200টি ইবি বাস আসবে। ইবি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ, কারণ আমরা একটা মাল্টিমোডাল সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। যে 200 ইবি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে গিয়েছি, তার মধ্যে 100ই নারীদের জন্য আমরা রাখছি। পাশাপাশি টিকিট সিস্টেমে আনা হবে ডিজিটাল পদ্ধতি, যুক্ত করা হয়েছে পজ মেশিন। রাজধানীতে প্রতিনিয়ত নারীদের ভোগান্তিতে পড়তে হয় গণপরিবহন সংকটে, কখনো ওঠানামার ক্ষেত্রে, কখনো বা আসন সংকটে। তাদের যেন এটি নিত্যদিনের সঙ্গী। তবে এবার বিআরটিসির উদ্যোগে রাজধানীতে চালু হয়েছে গোলাপি রঙের এসব বাসগুলো। এসব বাস কতটি কার্যকর ভূমিকা পালন করবে সেটি এখন দেখার বিষয়। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা সেতু টোল প্লাজায় এই কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশের প্রতিটি সড়ক পর্যায়ক্রমে এআই ব্যবস্থার আওতায় আনা হবে। সড়কপথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। তথ্য বলছে, এই মহাসড়ক সংলগ্ন প্রায় 33টি হাটবাজার, 123টি পোশাক কারখানা, 103টি পেট্রোল সিএনজি পাম্প, 106টি স্কুল কলেজ মাদ্রাসা ও 38টি হাসপাতাল রয়েছে। এছাড়াও মহাসড়কে যুক্ত রয়েছে 662টি ফিডার রোড। ফলে এই ব্যস্ততম মহাসড়কে অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলে প্রায়ই ঘটে নানা দুর্ঘটনা।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকে চালকদের প্রতিটি মুহূর্ত গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক শুধু দ্রুত গতিতে গাড়ি চালালেই নয়, উল্টো পথে চলাচল কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্ত করা হবে। এআই ক্যামেরায় নজরদারির মাধ্যমে করা হবে জরিমানা, যার বার্তা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় গাড়ির মালিক, শ্রমিক নেতা, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বলেন, শৃঙ্খলা ফেরাতে দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আসবে। এগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ। কোনো অবস্থাতে মহাসড়কে নন মোটরাইজ এনি ভেহিকল অথবা 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। এদিকে মহাসড়কে কেউ চাঁদাবাজি করলে তা ক্যামেরায় ধরা পড়বে, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। প্রযুক্তির আওতায় মহাসড়কটির প্রায় 250 কিলোমিটার সড়কের 5 শতাধিক স্থানে 1427টি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া কোনো 3 চাকার যান মহাসড়কে চলতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। সিউল আহমেদ, ওয়ান নিউজ, নারায়ণগঞ্জ। রাষ্ট্রপতি নির্বাচনে 2 প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেনি, ফলে আগামী 20 আগস্ট সংসদ ভবনে ভোট হবে। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব সাংবাদিকদের জানান, আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিন দেশের 23তম রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে। 35 বছর পর নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ। গত রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। অগাস্টের 20 তারিখে বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ এর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাপ্ত বৈধ ভোটের ফলাফল যেটা, যিনি বেশি ভোট পাবেন তাকে নির্বাচনী কর্তা প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করে আমরা তারপরে অফিসে ফিরবো এবং তারপরে গেজেটটা দেওয়া হবে। ভোটারের সংখ্যা হচ্ছে 349 এবং 349টা ব্যালটই থাকবে। ভুল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে আমরা হয়তো কিছু বাড়তি কয়েকটা ব্যালট রাখবো। আমরা এখান থেকে আমি সহ 20 জনা আমরা যাব আমরা এই ডিস্ট্রিবিউশনের দায়িত্বে। সরকারের ব্যর্থতা গণমাধ্যম এড়িয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সাংবাদিকতা হওয়া উচিত জনগণের কল্যাণে, জনগণকে অন্ধকারে রাখার জন্য নয়। বিকেলে রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানে সরকারের 180 দিনের নানা ব্যর্থতার কথা তুলে ধরে জামায়াত। এ সময় সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে সরকার। প্রশাসনের দলীয়করণের মাধ্যমে সরকার পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি। পরওয়ার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো পরিবর্তন করার কথা থাকলেও সরকার জাতির কাছে সেই ওয়াদা ভঙ্গ করেছে। ডাকাতি, ছিনতাই, নারী শিশু নির্যাতন একের পর এক বাড়ছে এবং ক্যাম্পাসগুলোতে আপনারা দেখতে পেলেন দীর্ঘদিন এই রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা আশা করছিলাম অন্তত রাজনীতিতে একটা পরমত সহিষ্ণুতা থাকবে। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির মূল দর্শন ওনারা ঘোষণা করেছিলেন, কিন্তু 6 মাসের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে সমন্বিতভাবে অপারেশনাল ফরেন পলিসি ফ্রেমওয়ার্কের সেই রূপ দেওয়া তাদের সম্ভব হয়নি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সেট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আব্দুল মালিক উকিল হল এবং পকেট গেট এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সিফাত সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত 2টার দিকে আব্দুল মালিক উকিল হলের একটি কক্ষের সিট পরিবর্তন নিয়ে ছাত্রদলের 2 পক্ষের সিনিয়র জুনিয়র কর্মীদের মধ্যে বাগ বিতণ্ডা হয়।
ঘণ্টাখানেক পরে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আফম আরিফুর রহমান জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো থেকে পণ্য চুরি হচ্ছে। চ্যানেল ওয়ানের হাতে আসা ফুটেজে দেখা যায় কার্গোর ভেতর থেকে কার্টুন কাটছে সংঘবদ্ধ চক্র। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন রপ্তানিকারকরা এবং এর পাশাপাশি ক্ষুণ্ণ হচ্ছে ভাবমূর্তিও। ব্যবসায়ীদের আশঙ্কা, চুরি বন্ধ না করা গেলে বিমানে পণ্য পরিবহনের ঝুঁকি আরও বাড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো থেকে এভাবেই হরহামেশাই পণ্য চুরি হয়। চ্যানেল ওয়ানের হাতে আসা ফুটেজে দেখা যায় বিমানের কার্গো হেল্পার শামীম আল মামুন ও আশরাফ কার্টুন কেটে পণ্য চুরি করছে। সম্প্রতি একটি উচ্চ মূল্যের টেক্সটাইল চালান থেকে পণ্য চুরি হয়েছে। ঢাকা থেকে বিমানের কার্গোতে লন্ডনে পাঠানো হয় চালানটি। বার্মিংহাম ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছানোর পর দেখা যায় 33টি পণ্যের মধ্যে কার্টুনে আছে মাত্র 2টি। চুরি হওয়া 31টি পণ্য উদ্ধারের দাবি জানিয়েছে ক্রেতা প্রতিষ্ঠান। একই সঙ্গে বিমানের কাছে পণ্যের ক্ষতিপূরণ দাবি করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, কার্গো থেকে পণ্য চুরি শুধু রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কার্গো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে কমতে পারে বিদেশি ক্রেতাদের আস্থা। যে একটা বিদেশে একটা এয়ারপোর্টে মাল আসছে, সেখান থেকে মাল কাটা, এটা সহ্য করার মতো কথা না। এগুলার জন্য মনিটরিং করে এবং ওইখানে এরকম কিছু গ্রুপ লোক আছে, এগুলাকে বের করে যদি আপনি না করতে পারেন তাহলে আপনার বাংলাদেশের ভাবমূর্তি আরও নষ্ট হবে। এদিকে পণ্য চুরির অভিযোগের দীর্ঘ সময় পর কার্গো হেল্পার শামীমকে বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ নির্মাণ কাজের উদ্বোধন হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী অ্যানি। বিকেলে রাজধানীতে এক সেমিনারে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারত যেভাবে পানি বণ্টন করে তাতে বাংলাদেশের সাথে বন্ধুত্ব নষ্ট হয়। চলতি বছর জাতিসংঘের অধিবেশনে ভারতের সাথে পানি বণ্টনের ন্যায্যতা জোরালোভাবে উপস্থাপন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা। আগামী 12ই ডিসেম্বর ভারতের সাথে বাংলাদেশের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা আশা করছি আগামী বছরের জানুয়ারি আর ফেব্রুয়ারি আমাদের এই কাজটা আমরা ফিজিক্যালি দৃশ্যমান করব এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টটা খুব থরলি করতে হবে, ইটস এ বিগ প্রজেক্ট। আর এটা হচ্ছে আমরা যেন ভারতের কাছে একটা গ্যারান্টি পাই যে তুমি তোমার পানি বাড়াই দেওয়া বা কমাই দেওয়া, কারণ সবকিছু তার হাতে, সে তো উজানে, তুমি পানি রিলিজ করা বা পানি আটকে রাখা, বাড়িয়ে কমিয়ে আমার প্রজেক্টটাকে তুমি ক্ষতিগ্রস্ত যেন না করো। আমাদের চুক্তির মধ্যে যেন এই ব্যাপারটা আওতাভুক্ত করা হয়। ৮০,০০০ আইনজীবীর ন্যায্য হিস্যার জন্য আইনমন্ত্রীকে ঘেরাও করা উচিত, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান নিজেই। বিকেলে বার কাউন্সিলে ঢাকা ব্যাংকের ৩৯তম উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, আদালত অঙ্গন থেকে প্রতি বছর প্রায় ১৫,০০০ কোটি টাকার রাজস্ব আয় হলেও পুরো বিচার বিভাগের জন্য বাজেট মাত্র ২,২০০ কোটি টাকা, আর সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ মাত্র ২৯১ কোটি। আইনজীবীরা নগদে বিশ্বাসী হওয়ায় এসব বিষয়ে আন্দোলন সংগ্রামে যেতে চান না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। এ সময় আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে ৫০ কোটি টাকার প্রশিক্ষণ বাজেট বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি। কোর্ট অঙ্গন থেকে প্রতি বছর ইনকাম হয় ১৫,০০০ কোটি টাকার উপরে। সব মিলে আমার বছরে বাজেট হলো মাত্র ২২০০ কোটি টাকা, আর সুপ্রিম কোর্টের জন্য বাজেট হলো ২৯১ কোটি টাকা। এই কারণে বলেছিলাম আইনমন্ত্রীকে ঘেরাও করা উচিত ৮০,০০০ লয়ারের, যে আমার ন্যায্য হিস্যা চাই। এটাও করেন না, কারণ লয়াররা নগদে বিশ্বাসী।
লিবিয়ার বিভিন্ন বন্দি শিবিরে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ৩ জন নারী ও এক শিশু রয়েছে। মঙ্গলবার ভোর ৬টার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বাংলাদেশ দূতাবাস এবং IOM এর সহযোগিতায় বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকায় পৌঁছানোর পর তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। এর আগে গত ৭ আগস্ট ৩৪০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। চলতি মাসে ২ দফায় লিবিয়ার বন্দি শিবির থেকে মোট ৫১৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলো। বিদেশ যেতে সাধারণ প্রবাসীদের জমানতবিহীন ঋণ ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার কথা ভাবছে সরকার। সকালে সিরডাপ মিলনায়তনে CGS আয়োজিত রাজনীতিতে নারী ও পুরুষের অন্তর্ভুক্তির শীর্ষক অনুষ্ঠানে এই কথা জানান প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর ২০ থেকে ২২ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। দেশের ভেতরে ৭ থেকে ৮ লাখ কর্মসংস্থান সম্ভব হলেও বড় একটি অংশের জন্য বিদেশে কর্মসংস্থান তৈরির চেষ্টা করছে সরকার। জাপান, ইতালি ও জার্মানি সহ বিভিন্ন দেশে IT, প্রকৌশল ও চিকিৎসা খাতে দক্ষ তরুণদের কাজের সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ২০ থেকে ২২ লক্ষ আমাদের এই তরুণরা এই শ্রমবাজারে প্রবেশ করে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে যাদের মধ্যে ৭ থেকে ৮ লাখ লোককে কর্মসংস্থান বা কর্মে যুক্ত করা যায়, বাকি এই যে আপনার ১২ থেকে ১৪ লাখ লোকের কর্মসংস্থান এই দেশে নাই। সাধারণ প্রবাসীদের যাওয়ার ক্ষেত্রে ৩ লক্ষ টাকা বিনা জামানতের লোন দেওয়া হচ্ছে, এটাকে ৫ লক্ষ টাকা আমরা উন্নীত করার কথা ভাবছি। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী সহ অন্তত ১০ জন নিহত হয়েছে। গোপালগঞ্জে ট্রাক বাসের মুখোমুখি সংঘর্ষে নারী সহ ৩ জন নিহত হন। দুপুরে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বোলতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভোরে চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্ট থেকে পড়ে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। ভোরে শিবগঞ্জের মুসলিমপুরে এই দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই ট্রাকের শ্রমিক। এদিকে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ যুবক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক পিকআপ সংঘর্ষে পিকআপ চালক এবং এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের দেরিতে পৌঁছানোর অভিযোগে মরদেহ সড়কে রেখে প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দিনাজপুরের ফুলবাড়িতে স্কুলে যাওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে ৩য় শ্রেণীর এক ছাত্রী। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। মোটরসাইকেল নিয়ে আসলো যে কালবেট আছে আপনার মুসলিমপুর ফাঁকে কালবেটে আপনার দুজনের সড়ক দুর্ঘটনা। 4 মাস থেকে কালবেটটা আপনার কাজ চলছে। কালবেটটা কোনো এখন পর্যন্ত লক্ষ্য যায় না। কি বললেন, এর আগেও আপনার 2 জন মারা গেছে ওই জায়গায়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। PTI প্রধানের স্বাস্থ্যের অবনতি নিয়ে দল ও পরিবারের দীর্ঘদিনের আবেদনের পর এই আদেশ দেওয়া হলো। মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানায় দেশটির সর্বোচ্চ আদালত। কারা কর্তৃপক্ষের দেওয়া স্বাস্থ্য প্রতিবেদনে নানা অসঙ্গতির সমালোচনাও করেন বিচারপতিরা। এরপরে ইমরান খানকে 2 দিনের মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আমেরিকার সাথে সংঘাত শেষে ইরানই জয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নিজস্ব শর্তে যুদ্ধবিরতি অর্জনে তারা ওয়াশিংটনকে বাধ্য করেছেন বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার শিক্ষকদের এক সম্মেলনে আব্বাস আরাকচি জানান, অগ্রহণযোগ্য প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা শক্ত হাতে লড়াই চালিয়ে যান, যেটি পরবর্তীতে আমেরিকাকে ইরানের শর্তেই যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইরানের ওপর শর্তহীন আত্মসমর্পণ চাপিয়ে দিতে চাওয়া পক্ষগুলোই দ্রুত আলোচনার জন্য অনুরোধ করতে শুরু করে। এর পথ ধরেই 60 দিনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে সর্বনিম্ন 33% নেমে এসেছে। মঙ্গলবার রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া 64% মানুষই তার উপর অসন্তোষ জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধসের মূল কারণ। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তার এই রেকর্ড সমর্থন হ্রাস ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা দিচ্ছে।
ইরান যুদ্ধে আমেরিকার মূল লক্ষ্য কী তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে প্রকাশ্য নীতিগত পার্থক্য। জ্বালানির দাম নিয়ন্ত্রণকে ভাইস প্রেসিডেন্ট 1 নম্বর অগ্রাধিকার হিসেবে দাবি করলেও সামাজিক গণমাধ্যমে তা খারিজ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের পরমাণু সক্ষমতা নস্যাৎ করাই তাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য। ইরান যুদ্ধের উদ্দেশ্য ও অগ্রাধিকার নিয়ে ওয়াশিংটনের শীর্ষ নেতৃত্বেই তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, প্রশাসনের প্রধান লক্ষ্য হল সাধারণ আমেরিকানদের জন্য তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখা। এরপর দ্বিতীয় লক্ষ্য হল ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা। তবে ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্য প্রচারিত হওয়ার পরপরই তা সবার সামনেই প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি স্পষ্ট জানান, ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে না পারে, সেটি আমেরিকার 1 নম্বর লক্ষ্য ছিল এবং সবসময় থাকবে। এর আগেও ট্রাম্প স্পষ্ট করেছেন, সামরিক সিদ্ধান্ত নেওয়ায় দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ বা তেলের দামের বিষয়টি তিনি বিবেচনাতেই নিচ্ছেন না। তার মতে, পরমাণু অস্ত্রধারী ইরান বিশ্ব ও আমেরিকার জন্য যে ঝুঁকি তৈরি করত, তার তুলনায় তেলের বাড়তি দামের ভার আমেরিকানদের জন্য খুবই সামান্য। এদিকে ট্রাম্প ও ভ্যান্সের এই দ্বিমত ঢাকতে তড়িঘড়ি ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেছেন, দুটি লক্ষ্যই প্রশাসনের কাছে সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা গণমাধ্যমের বিরুদ্ধে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের মধ্যে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ এনে জানিয়েছেন, তারা দুজনেই একই নীতিতে অটল রয়েছেন। চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতায় আমেরিকাতেও তেলের গড় দাম গ্যালন প্রতি $4 ছাড়িয়ে গেছে। রাজনৈতিকভাবে ডেমোক্রেটরা সমালোচনা করছেন ট্রাম্প প্রশাসনের। এরপরও অর্থনৈতিক চাপ উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান থেকে যে ট্রাম্প সরছেন না, এই বিতর্ক তারই বড় প্রমাণ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের খার্কিভে রুশ মিসাইল হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 17 জন। মঙ্গলবার সকালে উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ এই হামলার কথা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যমের ভিডিওতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন, আগুন ও বিস্ফোরণের দৃশ্য তুলে ধরেন তিনি। বেসামরিক স্থাপনায় মস্কোর হামলার তীব্র সমালোচনাও করেছে কিভ। একই সাথে পশ্চিমা দেশগুলোর প্রতি আবারও আকাশ প্রতিরক্ষা মিসাইল পাঠানোর আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। চারপাশে যুদ্ধের আতঙ্ক আর অবিরাম সংঘাত, কিন্তু এর মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের একটি গ্রাম হয়ে উঠেছে একখণ্ড শান্তির ঠিকানা। উষ্ণ দেশের উদ্দেশ্যে পাড়ি জমানোর আগে সেখানে জড়ো হয়েছে শত শত সাদা সারস এবং বক। যুদ্ধের এই কঠিন সময়ে প্রকৃতির এমন স্নিগ্ধরূপ স্থানীয়দের একটু হলেও স্বস্তি এনে দিচ্ছে। যুদ্ধের এই কঠিন সময়ে ইউক্রেনের এই অতিথি পাখিগুলো স্থানীয়দের মনে এনে দিয়েছে স্বস্তি। গাছের ডাল, ঘরের চাল কিংবা বিদ্যুতের তার, সবখানেই সারস ও সাদা বকের আনাগোনা। দূর দূরান্ত থেকে উড়ে আসা পাখিগুলো গ্রামটিকে বানিয়ে তুলেছে তাদের সাময়িক ঠিকানা। মানুষ ও প্রকৃতির এই নিবিড় সম্পর্ক স্থানীয় বাসিন্দাদের জুগিয়েছে মানসিক শক্তি। 85 বছর বয়সী মাইকোলা জীবনের এই প্রান্তে এসে পাখিগুলোর মাঝেই খুঁজে পেয়েছেন শৈশবের স্মৃতি ও আপন এক ভুবন। প্রতি বছর বকগুলোর ফিরে আসা আমাদের ভীষণ আনন্দ দেয়। গ্রামের প্রায় প্রতিটি খুঁটিতে ওদের বাসা। বকগুলো যখন উঠোনে ঘুরে বেড়ায়, মানুষের কাছাকাছি আসে, তখন মনটা জুড়িয়ে যায়। সবাই ওদের খুব ভালোবাসে। ইউক্রেনের জাতীয় পাখি হিসেবে পরিচিত এই বকগুলোকে সৌভাগ্য ও সুদিনের প্রতীক মনে করা হয়। গ্রামের প্রায় প্রতিটি খুঁটি ও ছাদ এখন তাদের দখলে। ছোটবেলা থেকে বকদের সঙ্গে আমার সখ্যতা। আমার জন্মস্থান রিভেনে অঞ্চলেও বক ছিল। আমি তাদের ভীষণ ভালোবাসতাম। আজও আমি তাদের সময় দেই, কথা বলি। ওদের দেখাশোনাই এখন আমার জীবন। ইউরোপ ছেড়ে আফ্রিকার উষ্ণ অঞ্চলে পাড়ি জমানোর সময় হলেও পর্যাপ্ত খাবারের টানে এখানে থেকে গেছে অনেক বক। যুদ্ধবিধ্বস্ত এই দেশে বকদের এমন উপস্থিতি ইউক্রেনবাসীর মনে জুগিয়েছে বেঁচে থাকার নতুন প্রেরণা।
সংঘাত মানুষের জীবন ওলটপালট করে দিতে পারে, কিন্তু প্রকৃতির আপন গতি কেউ থামিয়ে রাখতে পারে না। কিয়েভের এই ছোট্ট গ্রামটি আবারও মনে করিয়ে দেয়, সব প্রতিকূলতার মাঝেও মানুষের সাথে প্রকৃতির এই মেলবন্ধনেই লুকিয়ে আছে বেঁচে থাকার আসল প্রেরণা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন। তার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অগ্রগতি হলে জানানো হবে, দ্বিপক্ষীয় স্বার্থ বজায় রেখেই ঢাকার সাথে সম্পর্ক, মন্তব্য জয়সওয়ালের। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ধীরে চলনীতি বিদেশি বিনিয়োগকারীদের, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, রাজস্ব বোর্ডকে জনবান্ধব করার অঙ্গীকার। নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া 166 বন্দির নথি গায়েব, কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি, জানালেন কারা মহাপরিদর্শক। এবং নারীদের জন্য ঢাকা চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ বাস সার্ভিস, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক জরিমানা চালু। এই ছিল রাতের বুলেটিনের। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।